সোহা কল কেটে দেয়। মলির মুখে কিছুক্ষণ ফোনের স্ক্রিনে তাকিয়ে থেকে ফোন বিছানার উপর ছুঁড়ে দিয়ে রুম থেকে বেরিয়ে আসে। কত আশা নিয়ে রান্না করেছিল শ্রাবণের জন্য। মন খারাপ করে খাবার খাওয়ার জন্য বসে চেয়ার টেনে। অভিমানে চোখ জোড়া ভিজে উঠছে বারবার। নিজের উপরই রাগ হচ্ছে এখন। কেন এত বেশি আশা করে শ্রাবণের কাছে? ও তো জানে শ্রাবণ কেমন। জানিয়েই তো শ্রাবণের উপর জোর খাটিয়ে বা মুখের উপর কিছু বলতে পারবে না। সাহস করে তো বলতেই পারতো, আমি তোমার জন্য রান্না করেছি, তুমি দ্রুত আসো, দুজন একসঙ্গে খাবো। বলতে তো পারলো না, তাহলে কেন এত আশা রাখলো? চোখ মুছতে মুছতে খাওয়া শুরু করলেও গলা দিয়ে খাবার নামছে না সোহার। আশ্চর্য, আজ এমন হচ্ছে কেন? শ্রাবণ তোকে কত কষ্ট দিয়েছে, তখন তো এমন হতো না। মন খারাপের জেঁকে ধরেছে, খাবার গলা দিয়ে নামছেই না। পানি দিয়ে গিলে গিলে খাওয়া শেষ করে কোনো রকমে টেবিলের উপর থাকা সব কিছু ঢেকে রেখে বেডরুমে ফিরে আসে। এই প্রথম ওর নিজের উপর আর শ্রাবণের উপর ভীষণ রাগ হচ্ছে। শ্রাবণের ফিরতে ফিরতে রাত 9টা পার হয়ে গেছে। বেডরুমে এসে দেখে সোয়া ঘুমিয়ে আছে। সন্ধ্যার পরে সোয়াকে মেসেজ করে বলে দিয়েছিল রাতে খাবার খেয়ে ওষুধ খেয়ে যেন শুয়ে পড়ে এবং ওর জন্য অপেক্ষা না করে। ওর ফিরতে লেট হবে। ফোন, ওয়ালেট আর চাবি রেখে বিছানার কাছে এগিয়ে আসে। বিছানা বসে শোয়ার পাশে ব্ল্যাকেট সরিয়ে শোয়ার প্লেটের উপর হাত রাখে। হঠাৎ শ্রাবণের চোখ জোড়া বড় বড় হয়ে যায়। বাবু কি নড়ল? হ্যাঁ, নড়ল তো। ও পেটের উপর হাত রাখতে মৃদু নড়ে উঠল। শ্রাবণ আরও কিছুক্ষণ পেটের উপর হাত চেপে বসে রইল। তবে বাবু আর নড়ল না। সব বেশ কয়েকবার বলছে বাবু একটু একটু নড়ে, ও বুঝতে পারে। তবে শ্রাবণ পেটের উপর হাত রেখে অনুভব করতে পারেনি অনাগত সন্তানের মুভমেন্ট। আজকে প্রথম অনুভব করলো। এবারে জন্মদিনে একের পর এক সারপ্রাইজ পেসে চলছে। পেটের উপর হাত বুলিয়ে চুমু খায় বেশ কয়েকটা। ভালোভাবে ঢেকে দিয়ে শোয়ার মুখের দিকে তাকায়। কিছুক্ষণ পলক্ষীন তাকিয়ে থাকে ঘুমন্ত শোয়ার মুখের দিকে। হাত বাড়িয়ে শোয়ার চুলে হাত বুলিয়ে আদর করে কপালে চুমু খেয়ে বসা থেকে উঠে দাঁড়ায়। প্যান্টের বেল্ট খুলতে খুলতে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায়। আয়না নিজেকে দেখে অবাক। শোয়ার দিকে তাকায়। এমনিতেই শোয়ার ঘুম ভারী, বাবু পেটে আসার পর ঘুম আরও ভারী হয়ে গেছে। মাঝে মধ্যে আবার ভীষণ পাতলা ঘুম। একটু শব্দে জেগে ওঠে। ফ্রেশ হয়ে খাবার খেয়ে আসে। আজকে সারাদিন দৌড়াদৌড়ির উপরেই ছিল, এখন ক্লান্ত লাগছে। মেঘনায় টপ করে শোয়ার পাশে শুয়ে পড়ে, ওকে জড়িয়ে ধরে। শ্রাবণের বাহুবন্ধনে আবদ্ধ হয়ে শোয়ার ঘুম ভেঙে যায়। চোখের পাতা টেনে তোলার চেষ্টা করে ঘুম জড়ানো ব্যস্ত গলায় বলে, শুয়ে পড়েছ কেন, খেয়েছো? হ্যাঁ, খেয়েছি। শোয়ার ব্যস্ত কণ্ঠ এবার মলিন হয়। বাইরে থেকে খেয়ে এসেছে? শ্রাবণ সোয়াকে ভালোভাবে আলিঙ্গন করে বলে, তোর রান্নায় খেয়েছি, ঘুমা। ছাড়ো, খাবার তুলে ফ্রিজে রেখে আসি, নয়তো নষ্ট হয়ে যাবে। আমি ফ্রিজে তুলে রেখে এসেছি সব। সোয়া শ্রাবণের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে কিছুটা দূরে সরে যায়। শ্রাবণ অবাক হয়ে বলে, কি হয়েছে, ওদিকে যাচ্ছিস কেন এভাবে? সোয়া অভিমান ভরা কণ্ঠে বলে, আমি তোমার জন্য কত কষ্ট করে রান্না করেছিলাম, কিন্তু তুমি খেতে আসোনি দুপুরে। শ্রাবণ তাদের দাঁত চেপে বলে, এই অবস্থায় তো কষ্ট করে তো গিয়ে তো পথ খাবার রান্না করতে বলেছে কে? সোয়া হেসকি তুলে অভিমানী কণ্ঠে বলে, তুমি একটুও ভালোবাসো না আমাকে, সবসময় শুধু বকো আর ধমকে ধমকে কথা বলো। শ্রাবণ বিস্মিত হয়ে বলে, এই তোর কি হয়েছে, আবার কাঁদছিস কেন? বাবুকে ভালোবাসো কিন্তু আমাকে ভালোবাসো না। সবসময় শুধু মারতে তেড়ে আসো, ধমক দাও, বকা দাও, রাগি চোখে তাকাও। দুপুরে খাওয়ার জন্য আসতে বলেছিলাম বলে রাগ দেখিয়েছো। শ্রাবণ শোয়ার দিকে হাত বাড়িয়ে বলে, এই ডাইনি বাচ্চা, এদিকে আয়। সোহা গা ঝাঁকি দিয়ে শ্রাবণের হাত থেকে নিজেকে ছড়িয়ে নিয়ে আরও কিছুটা সরে যায় শ্রাবণের কাছ থেকে। শ্রাবণ অবাকের উপর অবাক হচ্ছে, চরম লেভেলের অবাক। সোহা এমন করছে, বিশ্বাসই হচ্ছে না। শোয়া থেকে উঠে বসে শোয়ার দিকে আগায়। ওকে টেনে তুলে বসানোর চেষ্টা করে রাগী গলায় বলে, তোর তো সাহস কম না, তুই আমার সঙ্গে এমন করছিস? বকা দেওয়ার সময় মনে থাকে না? এই ডাইনি বাচ্চা, তুই ঠিক আছিস? ভূত পেট কিছু ধরেছে নাকি? শ্রাবণ শকড শোয়ার আচরণে। শোয়া ওর সঙ্গে এমন আচরণ করার মেয়ে না। সত্যি সত্যি কি ভূত প্রেত কিছু ধরেছে? বিছানা ছেড়ে নেমে দ্রুত মেইন লাইট অন করে শোয়া শুয়ে পড়েছে আবার। শ্রাবণ বিছানায় উঠে বসে। শোয়ার গায়ের উপর থেকে ব্ল্যাকেট টেনে সরিয়ে নেয়। শোয়া তাকায় না ওর দিকে, ভীষণ অভিমান করেছে শ্রাবণীর উপর। সব সময় ওকে কষ্ট দেয়, একটু ওর কথা ভাবে না। শ্রাবণ শোয়ার গালে হাত রেখে বলে,
রাতে খেয়েছিস? সোয়া জড়ানো গলায় বলে, হ্যাঁ। ওষুধ খেয়েছি। ওঠ, দেখি কি হয়েছে তোর। শোয়া থেকে উঠে বসে চোখ মুছে বলে, তুমি একটুও ভালোবাসো না আমাকে। শুধু বাবুকে ভালোবাসো আর ওর কথাই ভাবো। আমার কোনো কথা শোনো না তুমি, শুধু নিজের কথা আমাকে শোনাও। আমি কত আশা নিয়ে তোমার জন্য রান্না করেছিলাম, ভেবেছিলাম নিজ হাতে বেড়ে খাওয়াবো তোমাকে, কিন্তু তুমি আসোনি। রাতে এসে নিজে নিজেই খেয়ে নিয়েছো, আমাকে ডাকোনি। কথাগুলো বলে গাল ফুলিয়ে বসে রইল সোয়া। মেজাজ ভীষণ খিটখিটে হয়ে আছে আজ। নিয়ন্ত্রণ হারিয়ে শ্রাবণের উপর চিৎকার চেঁচামেচিও করে ফেলতে পারে, বিশ্বাস নেই। শ্রাবণ ফ্যাল করে তাকিয়ে আছে সোয়ার মুখের দিকে। এই সোয়াকে শ্রাবণ চেনে না, একটুও চেনে না। ওর বউয়ের শরীরে ভূত ভর করেছে। নিশ্চয়ই ওর বউয়ের কোনোদিন সাহস হবে না ওর মুখের উপর এত কথা বলার। কিছুক্ষণ ঝিম ধরে বসে থাকার পর বিছানা ছেড়ে নেমে রুম থেকে বেরিয়ে যায়। সোয়া দরজার দিকে তাকিয়ে হেঁচকি তুলতে তুলতে চোখ মুছে। দুপুর থেকে ওর কী হয়েছে ও নিজেই বুঝতে পারছে না। কান্না পাচ্ছে, রাগ হচ্ছে, চিৎকার চেঁচামেচি করতে ইচ্ছে করছে। সোয়ার সঙ্গে এরকম কোনোদিন হয়নি আজকের আগে। 2 মিনিট পরে রুমে ফিরে আসে শ্রাবণ। ওর হাতে একগুচ্ছ লাল গোলাপ ফুল দেয়। শ্রাবণ বিছানায় উঠে শোয়ার পাশে বসে, আবার ফুলগুলো শোয়ার দিকে এগিয়ে দিয়ে বলে, নে এগুলো তোর। শোয়া আগের চেয়ে বেশি অভিমানী হয়ে বলো, অন্যের আনা ফোন আমি কেন নেব? শ্রাবণ চিবিয়ে চিবিয়ে বলে, আমি অন্য মানুষ? আমি তোমার কথা বলেছি? এগুলো হাসান ভাইয়ের কেকের সঙ্গে এনেছিল, সেগুলো না? তোকে কে বলেছে এগুলো সেই ফুল? সেই ফুলগুলো এমন ছিল, এগুলো আমি আসার পথে তোর জন্য কিনে নিয়ে এসেছি। তুই ঘুমিয়ে গিয়েছিলি বলে ফ্রিজে রেখে দিয়েছিলাম। সোয়া মুখ ফিরে নিয়ে বলে, রোজ ডে তো চলে গেছে, তখন ফুল না দিয়ে এখন দিচ্ছ কেন? রাগে শ্রাবণী ফর্সা চেহারা লাল হয়ে উঠেছে। ইচ্ছে করে সোহার ফর্সা তুলতুলে নরম গাল চড় দিয়ে লাল বানিয়ে দিতে। কখন যেন মেজাজ হারিয়ে সত্যি সত্যি চর বসিয়ে দেবে। কটমট করে তাকিয়ে দাঁতে দাঁত পিষে পড়ল, কাঁসা বরাবর দেবো একটা। কি হয়েছে তোর আজকে? এখন কিছু বলি না বলে সাহস বেড়ে গেছে। যত নরম হচ্ছে তত তো নাটক বাড়ছে। এইসব ফালতু কিডস ডে, হাগ ডে, রোজ ডে, প্রপোজ ডে, ভ্যালেন্টাইন্স ডে অন্যদের জন্য, আমাদের জন্য না। আমাদের জন্য রোজই কিডস ডে, হাগ ডে, রোজ ডে, প্রপোজ ডে, ভ্যালেন্টাইন ডে। এই নে রোজ, এই যে কিস, এই যে হাগ করছি, আয় এখন ভালোবাসাও দেই। ফুল হাতে শ্রাবণীর বুকের সঙ্গে মিশে রইল সোয়া। কয়েক সেকেন্ড ফুলগুলো হাতে ধরিয়ে দিয়ে ঝড়ের গতিতে সোয়া থেকে তুলে চুমু খেয়ে জড়িয়ে ধরেছে। মুখ তুলে শ্রাবণের মুখের দিকে তাকাতে শ্রাবণ সোয়ার মুখের উপর থেকে এলোমেলো চুলগুলো সরিয়ে দিয়ে কপালে, গালে, ঠোঁটে আলতো করে চুমু খায়। গালে হাত রেখে বলে, চাইছে নাকি আরও ভালোবাসা লাগবে? সোয়া ফ্যাল করে শ্রাবণীর মুখের দিকে তাকিয়ে রইল। সোয়ার চেহারা দেখে মনে হচ্ছে ও ছোট একটা বাচ্চা মেয়ে, যার সঙ্গে কি হচ্ছে না হচ্ছে কিছু বুঝতে পারছে না। কেমন অবুঝের মতো ফ্যাল করে তাকিয়ে আছে শ্রাবণের মুখের দিকে। শ্রাবণ ওকে বুক থেকে সরিয়ে বিছানা ছেড়ে নামতে নামতে বলে, আয় খাবার খাবো। তুই না বললে খেয়েছো? শ্রাবণ পেছনে ফিরে চিবিয়ে চিবিয়ে বলে, খেয়েছি, আবার খাবো। যা যা রান্না করছি সব খেয়ে ফেলবো, এখন দ্রুত আয়। বলতে বলতে রুম থেকে বেরিয়ে যায় সোহা। শ্রাবণের যাওয়ার পথে তাকিয়ে হাতে থাকা ফুলগুলোর দিকে তাকায়। কী সুন্দর ফুলগুলো! ফুলগুলোতে নাক ডুবিয়ে ঘ্রাণ টেনে নেয় ভেতরে। শ্রাবণ ওর জন্য ফুল এনেছে ভেবেই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। ফুলগুলো বিছানার উপর রেখে দ্রুত বিছানা ছেড়ে রুম থেকে বেরিয়ে আসে। শ্রাবণকে ড্রয়িং রুমে না পেয়ে স্টাডি রুমের দিকে তাকায়। স্টাডি রুমের লাইট অফ করা। রান্নাঘর থেকে টুকটাক শব্দ ভেসে আসছে, বুঝতে পারে শ্রাবণ রান্নাঘরে রয়েছে। দ্রুত পা চালিয়ে রান্নাঘরে আসে। শ্রাবণ খাবার গরম করছে। এই দৃশ্য দেখে সোয়ার চোখজোড়া বড় বড় হয়ে গেছে। শ্রাবণ চৌধুরী করছে খাবার গরম? এটাও সম্ভব? ওভাবে তাকিয়ে তাকিয়ে কী দেখছিস? বস চেয়ারে। সোয়া চেয়ারে বসে পড়ে। শ্রাবণী মনোযোগ দিয়ে নিজের কাজ করছে। সোয়াকে দেখে দেখে গ্যাসের চুলা অন করা অফ করা শিখে গেছে। মাইক্রোওভেন ব্যবহার করাও শিখেছে। সোয়া শ্রাবণীর মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। শ্রাবণ ঘাড় ঘুরিয়ে তাকাতেই সোয়া মুখ নামিয়ে নেয়। সব খাবার গরম করে ডাইনিং টেবিলে সাজায় শ্রাবণ নিজেই। হাত ধুয়ে সোয়াকে নিয়ে এসে বসে চেয়ার টেনে। দুজনের সামনে প্লেট নিয়ে বলে, বেটে দিবি নাকি আমি দেব? তুমি দাও। শ্রাবণ বিনা বাক্যে দুজনের প্লেটে খাবার বেড়ে দেয়। গিলাসে পানি ঢেলে দিয়ে বলে,
খাওয়া শুরু কর। সোয়া অল্প পোলাও তুলে মুখে নেয়। শ্রাবণ মাংস তুলে মুখে পুরে চিবোতে শুরু করে। সোয়ার দিকে তাকিয়ে সোয়ার চোখ জোড়া ভিজে উঠছে বারবার। ওড়না দিয়ে চোখ জোড়া মুছতে মুছতে খাচ্ছে। শ্রাবণ পোলাও মাংস হাতে নিয়ে সোয়ার মুখে দিকে বাড়িয়ে দেয়। সোয়া মুখ তুলে শ্রাবণের হাতের দিকে তাকিয়ে মুখের দিকে তাকায়। শ্রাবণ গম্ভীর চোখ মুখ বানিয়ে ওর দিকে তাকিয়ে আছে। সোয়া শ্রাবণের হাত থেকে মুখে খাবার নেয়। শ্রাবণ শশার পিস এগিয়ে ধরে আবার সোয়ার মুখের সামনে। এভাবে বেশ কয়েক লোকমা সোয়াকে খাইয়ে দেয় শ্রাবণ নিজ হাতে। সোয়ার চোখ জোড়া দিয়ে গল গল করে পানি গড়িয়ে পড়ছে এখন। হেঁচকি উঠে গেছে। চেয়ার ছেড়ে উঠে দ্রুত পায়ে রান্নাঘরের দিকে এগিয়ে যায়। শ্রাবণ ওর যাওয়ার পথে তাকিয়ে নিজের প্লেটের দিকে তাকায়। চুপচাপ নিজের প্লেটের খাবার শেষ করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। বাকি সব খাবার ঢেকে রেখে রান্নাঘরের দিকে আগায়। রান্নাঘরে এসে দেখে সোয়া এখন হিচকি তুলে কাঁদছে উল্টো ফিরে দাঁড়িয়ে। শ্রাবণের আগমন টের পেয়েও তাকাচ্ছেও না ওর দিকে। শ্রাবণ কোনো কিছু না বলে হাত ধুয়ে নেয়। টিস্যু পেপার দিয়ে হাত মুছে শোয়ার সামনে এসে দাঁড়ায়। শোয়ার মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। শ্রাবণ মুখে কিছু না বলে শোয়ার মুখ তুলে ধরে দুই হাতে। কাঁদতে কাঁদতে চেয়ারে লাল হয়ে গেছে সোহার। শ্রাবণ শোয়ার ওড়না দিয়ে চোখের হাত শোয়ার চোখ মুখ মুছিয়ে দেয়। গম্ভীর গলায় বলে, আমি জানি আমি খারাপ মানুষ, এভাবে কেঁদে কেঁদে বোঝাতে হবে না। সুহাস শ্রাবণকে জড়িয়ে ধরে শক্ত করে। কাঁদতে কাঁদতে বলে, তুমি খারাপ মানুষ না, তুমি খুব ভালো মানুষ। আমি খারাপ মানুষ না? না, একদম না। তাহলে এভাবে মরা কান্না করছিস কেন? সোয়া কথা বলে না। শ্রাবণ সোয়ার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে ফ্রিজে খুলে বড় বড় 2 প্যাকেট চকলেট বের করে সোয়ার হাতে দেয়। নিজের সবচেয়ে পছন্দের চকলেট পেয়ে সোয়ার কান্না আরও বেড়ে যায়। কী শুরু করছিস আজ? সোয়া কান্না বন্ধ করার চেষ্টা করে বলল। শ্রাবণ ফোঁস করে সাজ ছেড়ে রান্নাঘরের লাইট অফ করে সোয়ার পেছন পেছন বেডরুমের দিকে এগিয়ে যায়। এই মেয়েকে বিয়ে করে নিজের ব্যক্তিত্ব হারিয়ে ফেলেছে দিন দিন। আগের শ্রাবণ মরে যাচ্ছে ধীরে ধীরে। যে শ্রাবণ আগে সোয়ার একটা প্রশ্নের উত্তর দিত না, উল্টো কিছু জিজ্ঞেস করলে ভয় দেখিয়ে ততষ্ট করে দিত, সেই শ্রাবণ এখন এক্সপ্লেন করে সোয়ার কাছে। যেই শ্রাবণের চোখের ইশারায় সোয়া উঠবস করত, এখন সেই শ্রাবণ সোয়ার প্রায় সব কথাই শোনে। কেন এমন করে শ্রাবণ নিজেও জানে না। নিজের খোলস ছেড়ে বেরিয়ে আসছে ধীরে ধীরে। সব ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ছে। এখন হেঁচকি তুলে কাঁদছে। শ্রাবণী বিরক্ত হওয়ার কথা থাকলেও আজ বিরক্ত হতে পারছে না। লাইট অফ করে শুয়ে পড়ে শোয়ার গলা আলগোস সোফাতে আগলে ধরেই বকে। শ্রাবণ জড়িয়ে ধরতেই শোয়া হাউমাউ করে কেঁদে ওঠে। শ্রাবণ হতাশার স্বর ফেলে আরও ভালোভাবে আগলে ধরে শোয়াকে। নরম সুরে বলে, আজকে রান্না করে রাত পার করার প্রতিজ্ঞা করেছিস নাকি? নাকি কান্নার প্রতিযোগিতার নাম লিখিয়েছিস? এমন করছিস কেন আজ? চুপ কর। সোহাগ কথা বলে না। শ্রাবণী পরিবর্তনে তাও এত দ্রুত, এটা কল্পনাও তো দূর। সোয়া অসম্ভব বলে ধরে নিয়েছিল। শ্রাবণীর টি শার্ট খামচে ধরে ওর বুকে মুখ গুজে রেখে নিজেকে সামলানোর চেষ্টা করতে থাকে। সোয়া নিজেও বুঝতে পারছে না আজ কেন ওর কী হয়েছে। অনেক দিনে জমিয়ে রাখা কান্না আজ প্রকাশ পাচ্ছে বোধ হয়। 2 দিন পার হয়ে গেছে মাঝখানে। বেলা 11টার দিকে শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে গেছিল শ্রাবণ। ঘুম থেকে জেগে নিজে ধাতস্থ করতে কিছুটা সময় লাগে। ফোন হাতে নিয়ে টাইম দেখে নেয়। 1:30 বেজে গেছে। ফোন রেখে ঝিম ধরে বসে আছে কিছুক্ষণ। মাথা ভারবার হয়ে গেছে। বেবি ঘুমিয়ে চোখ মুখও ফুলে গেছে বোধ হয়। চোখ বন্ধ রেখে ঘুম জড়ানো গলায় সোয়াকে ডাকে। শ্রাবণ ডাকতে সোয়া ব্যালকনি থেকে রুমে ফিরে আসে। বলো, আজকে একা রেখে কোথায় যাচ্ছিস? বলতে বলতে চোখ মুখ তুলে সোয়ার দিকে তাকায়। সোয়াকে দেখে চোখ দুটো বড় বড় হয়ে যায়। বন্ধ করে আবার তাকায় তখনই। ফিক করে হেসে ওঠে গা ঝাঁকিয়ে। হাসতে হাসতে বলে, তুই দিন দুপুরে নাইটি পরেছিস কেন? নাইটি যদি পরতেই হয় তাহলে রাতে পরবি। শ্রাবণের হাসি আর কথা শুনে সোয়া চোখ দুটো ছোট ছোট করে বলে, এটা নাইটি না। দেখতে তো নাইটির মতন লাগছে। নাইটি না হলে এটা কি? এটা মেক্সি। মেক্সি? তুই এটা কোথায় পেলি? আমার যতদূর মনে পড়েছে আমি নাইটি হোক আর মেক্সি, এটা আমি কিনে আনিনি কোনো দিন। মাজেদা আন্টি এনে দিয়েছে। টাকা? তোমার কাছ থেকে একদিন নিয়েছিলাম, মানে মনে নেই? শ্রাবণ সোয়ার আলগোড়া ভালোভাবে দেখতে থাকে। আবার এই মেক্সি
পরনে খারাপ লাগছে না, শুধু ভালো নয়, ভীষণ ভালো লেগেছে দেখতে। শ্রাবণ পা ঝুলিয়ে বসে সোয়াকে কাছে ডাকে হাতের ইশারায়। সোয়া এগিয়ে আসতে উঁচু পেটের উপর হাত বুলিয়ে বলে, এসব পড়ার বুদ্ধি কে দিয়েছে তোকে? সোয়া শ্রাবণের এলোমেলো চুলগুলো হাত দিয়ে ঠিক করে দিতে দিতে বলে, মাজেদা আন্টি। শ্রাবণ পেটের উপর চুমু খেয়ে মুখ তুলে সোয়ার মুখের দিকে তাকিয়ে বলে, গত 2 মাসে এমনিতেই মুড়িয়ে গেছে, এখন মেক্সি পরান আরও মুটকি লাগছে, একদম গোল আলুর মতো। সোয়া গাল ফুলিয়ে বলে, কি? আমি মুটকি গোল আলু? না, তুই রসগোল্লা, টসটসে রসগোল্লা। শ্রাবণের কথা শুনে সোয়ার কাশি উঠে গেল। নিজেকে সামনে শ্রাবণের হাত থেকে ছোটার চেষ্টা করে বলে, ছাড়ো, গোসল করে ফ্রেশ হয়ে আসো, তোকে সুন্দর লাগছে নাইটিটা পরে। এটা নাইটি না, এটা মেক্সি। মেক্সি মেক্সি মেক্সি। এবং সোহাকে ঘুমিয়ে নিজের কোলের ওপর বসায়। সোহার ঘাড়ে মুখ গুজে সোহার নিজস্ব সত্তার মাতাল করে সুবাস টেনে নেয় নিজের ভেতর। শ্রাবণ বেসামাল হওয়ার আগে সোহা তাড়াহুড়ো করে শ্রাবণের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বললে, কি করছো? ছাড়ো আমাকে, গোসল করে আসো, খাবার খাবো। আমার তো আমার তো তোকে এই বাবু নড়ল, আবার নড়ছে। সোহা ঘাড় উল্টে শ্রাবণের মুখ দেখার চেষ্টা করে বলে, হ্যাঁ, কিছুক্ষণ আগে আরও জোরে জোরে নড়ছিল। শ্রাবণ খুশিতে আত্মহারা। ওর চোখ দুটো রাতের আকাশে জ্বলতে থাকা উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করছে। হার্টবিট বেড়ে গেছে। মাগরিবের পরপর ফ্ল্যাটে প্রবেশ করে শ্রাবণ। দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়েছিল। সোয়া রান্নাঘর থেকে বেডরুমের দিকে এগিয়ে আসছে। শ্রাবণকে দেখে ড্রয়িং রুমের মাঝখানে দাঁড়িয়ে যায়। শ্রাবণের হাতে একটা লাল টকটকে গোলাপ আর বেলি ফুলের মালা। সোয়ার চোখ মুখ চকচক করে খুশিতে। শ্রাবণ গতকাল ওকে ফুল এনে দিয়েছিল, আবার আজকেও নিয়ে এসেছে। সোয়া শ্রাবণের কাছে এগিয়ে এসে হাসি মুখে বলে, এগুলো আমার না, আমার বাচ্চার মার। শ্রাবণের মুখে না শুনে সোয়ার মুখে হাসি মিলে গিয়েছিল। আমার বাচ্চার মা শুনে সেই হাসি আবার ফিরে এসে মরতেই। শ্রাবণ ফুলগুলো সোয়ার হাতে ধরিয়ে দিয়ে স্বভাবসুলভ গম্ভীর গলায় বলে, রেডি হ। কেন? দুপুরে না বললি এক জায়গায় থাকতে থাকতে ভালো লাগছে না, চল বাইরে নিয়ে যাব। কথাগুলো বলে শ্রাবণ রুমের দিকে এগিয়ে যায়। সোয়া বেলি ফুলের ঘেরান নিতে নিতে রুমের দিকে আগায়। দিন দিন শ্রাবণ চৌধুরী ওর মন মতো হয়ে উঠছে। শ্রাবণ যে কোনোদিন পরিবর্তন হবে, এটা কি সোয়া ভেবেছিল? উফ, একদমই ভাবেনি। সোয়া রুমে এসে ফুলগুলো রেখে গায়ের ওনারটা হিজাবের মতো করে পেঁচিয়ে নেয়। কাবার থেকে চাদর বের করে গায়ে জড়িয়ে শ্রাবণের দিকে তাকিয়ে বলে, আমার হয়ে গেছে। শ্রাবণ ফোন থেকে মুখ তুলে সোয়ার দিকে তাকায়। বসা থেকে উঠে ফোন পকেটে ভরে গাড়ি চাপে হাতে নিয়ে দরকারে দরজার দিকে এগিয়ে যায়। সোয়া দ্রুত পায়ে শ্রাবণের পেছন পেছন হাঁটা ধরেন। ফ্ল্যাট থেকে বেরিয়ে সোয়ার ডান হাতে মুঠো করে ধরে শ্রাবণ। লিফটের সামনে এসে দেখে লিফট নিচে রয়েছে। লিফট উপরে এসে থামে। দরজা খুলে যেতেই দেখা যায় ভেতরে সেই ভদ্রমহিলা দাঁড়িয়ে আছেন। শ্রাবণ যখন ফ্ল্যাটে ফিরল তখন ভদ্রমহিলা নিচে যাওয়ার জন্য লিফটের সামনে দাঁড়িয়েছে, কিন্তু কিছু নেওয়ার জন্য হয়তো নিচে গিয়েছিল। হাতে কিসের জন্য প্যাকেট। লিফট থেকে বের হয়ে হাতে হাতে দুজনের উপর নজর বোলায়। মিষ্টি এসে সোয়ার দিকে তাকিয়ে বলে, সোয়া, তুমি প্রেগনেন্ট? সোয়া মাথা নাড়ায়। ভদ্রমহিলা আরও কিছু বলতে চাইছিলেন, কিন্তু তার আগে লিফটের দরজা বন্ধ হয়ে গেছে। শ্রাবণ নিজের গাড়িটা পার্কিং জোনে দাঁড় করিয়ে সোয়াকে নিয়ে ভেতর থেকে বেরিয়ে আসে। সোয়ার আশেপাশে নজর বোলায়। রাতের শহর দেখতে মন্দ লাগছে না ওর। শ্রাবণ সোয়ার হাত ধরে সামনের দিকে হাঁটতে শুরু করে। শো শো বাতাসে সোয়ার ঠান্ডা ঠান্ডা লাগছে। এতে বাতাস কেন এখানে? আশেপাশে অনেক মানুষ আছে, সবাই কোনো না কোনোভাবে ব্যস্ত। সোয়ার কাছে জায়গাটা অপরিচিত। আগে কোনোদিন এখানে এসেছে বলে মনে পড়ছে না। ফুচকার দোকান দেখে সোয়ার দুপা থেমে গেছে, জিভে জল চলে এসেছে মুহূর্তেই। মুখ তুলে শ্রাবণের মুখের দিকে তাকিয়ে দেখে শ্রাবণ ওর দিকে তাকিয়ে আছে কপাল ভরে কুঁচকে। কি হয়েছে? সোয়া দুদিকে মাথা নাড়ায়, পুনরায় হাঁটতে শুরু করে ধীর পায়ে। শ্রাবণ গম্ভীর গলায় বলে, কিছু খাবি? সোয়া আবার মুখ তুলে তাকায়। শ্রাবণ আগের মতোই বলে, কিছু খাবি? সোয়া এড়িয়ে অপেক্ষা করছিল শ্রাবণ কখন বলবে কি খাবে। সাহস করে আগ বাড়িয়ে কিছু খাওয়ার কথা বলতে পারছিল না। শ্রাবণ যদি ধমক দেয় এই ভয়ে। কিছু খেতে চাইলে দেখা যাবে গেল রাম ধমক দিয়ে বলছে, বাইরে কিছু খাওয়া যাবে না, একদম চুপ। সোয়া হাত তুলে ফুচকার দোকান দেখিয়ে বলে, ফুচকা খাবো। শ্রাবণ সেট করে ওঠে, কাট গলায় বলে, ফুচকা খাওয়া যাবে না, অন্য কিছু খা। আমার ফুচকা খেতে ইচ্ছে করছে।
ইচ্ছে করলে খাওয়া যাবে না? কি হবে খেলে? ফুচকি কীভাবে বানায় জানিস তুই? অস্বাস্থ্যকর পরিবেশ, ইঁদুর তেলাপোকা হাঁটাহাঁটি করে, হাড় হাত হাগু করে মুতু করে, কিছু চারপাশে ছড়িয়ে থাকে, আর কত নোংরা ভাইরাস ব্যাকটেরিয়া দিয়ে তৈরি। এসব খাওয়ার কথা একদম বলবি না। শ্রাবণের কথাগুলো সোহার উপর তেমন করে ইফেক্ট ফেলতে পেরেছে বলে মনে হয় না। সোহা অনুরোধের সুরে বলে, অল্প খাবো, খাই না প্লিজ, কিনে দাও না। একদম না, চল ওদিক থেকে। সোহা ঠায় দাঁড়িয়ে রইল। শ্রাবণ পিছন ফিরে তাকাতেই সোহা ওর ডান হাতটা ধরে ঝাঁকিয়ে বলল, এমন কেন করছো? এসব খেলে অসুস্থ হয়ে পড়বি। একটা খাবো। একটা এনে দাও। ওটা তোর বাপ ভাইয়ের দোকান যে একটা বিক্রি করবে। সোহা ঠোঁট উল্টে বলে, তাহলে এক প্লেট এনে দাও। অসুস্থ হয়ে পড়বি, পেট ব্যথা করবে। করবে না, আগেও যে খেয়েছি তো। ও বাবু, দাও না এক প্লেট কিনে। শ্রাবণের আর সাধ্য আছে নিষেধ করার? একদমই নেই। আগে শ্রাবণ চৌধুরী হলে নিশ্চিত এবারও নিষেধ করে ফেলতো। কিন্তু শ্রাবণ চৌধুরী তো আগে সেই শ্রাবণ চৌধুরী নেই। সোহার বাম হাতটা ধরে নিজের বুকের বাঁ পাশে চেপে ধরে। সোহা স্পষ্ট অনুভব করতে পারছে শ্রাবণের হৃদস্পন্দনে অনেক দ্রুত গতিতে ছুটছে। শ্রাবণের মুখের দিকে তাকাতেই শ্রাবণ ওর হাত ধরে ফুচকা দোকানের দিকে পা বাড়ায়। সোহার ঠোঁটে বিস্তর হাসি দেখা গেল। ফুচকা দোকানের কাছে এসে দাঁড়ায় দুজন। বেশ কয়েকজন ছেলেমেয়ে দাঁড়িয়ে আছে। সকাল হতেই ফুচকা আর ঝালমুড়ি। শ্রাবণ ফুচকাওয়ালা মামার দিকে তাকিয়ে বলে, মামা এক প্লেট ফুচকা দিয়েন। পাশ থেকে সোহা চঞ্চল গলায় বলে, মামা ঝাল বেশি দিয়েন। শ্রাবণ সোহার মুখের দিকে তাকিয়ে বলে, এমন ঝাল দেবেন যাতে কানে জলপট্টি লাগতে হয়। শ্রাবণের কথা শুনে সোহার মুখ শুকিয়ে গেল। পাশে দাঁড়িয়ে থাকা ছেলেমেয়েগুলোর মধ্যে থেকে তিনজন ফিক করে হেসে উঠেছে। ফুচকাওয়ালা মামা নিজেও ফুচকা মুচকে হাসছেন। ফুচকার প্লেট হাতে পেয়ে সোহা শ্রাবণের মুখের দিকে তাকিয়ে বলে, একটা খাও। শ্রাবণ নাক ছিটকে বলে, জীবনও না। সোহা আর কিছু না বলে খাওয়া শুরু করে। ইস, কত মজা! কতদিন হয়ে গেছে ফুচকা খাইনি। আহ, কি স্বাদ! মজা! সোহার খাওয়া দেখে ওর মুখের দিকে তাকিয়ে আছে শ্রাবণ। সোহার চেহারা দেখে মনে হচ্ছে ফুচকা নয়, অমৃত খাচ্ছে। প্লেটের ফুচকা শেষ হতে শ্রাবণের মুখের দিকে তাকিয়ে রইল করুণ চোখে। শ্রাবণ সোহার মুখের দিকে তাকিয়ে থেকেই বলে, মামা আরেক প্লেট দিয়েন। সোহার ইচ্ছে করে শ্রাবণকে জাপটে ধরতে, কিন্তু এত মানুষের সামনে ধরা যাবে না। সোহা খুশিতে তো কল্পনায় পাখনা মিলিয়ে উঠতে রীতিমতো। সোহা ফুচকালা মামার দিকে তাকিয়ে বলে, মামা ঝাল একটু বেশি দিয়েন। কথাগুলো বলে ভয়ে ভয়ে শ্রাবণের মুখের দিকে তাকিয়ে দেখে শ্রাবণ গম্ভীর হয়ে তাকিয়ে আছে ওর মুখের দিকে। সোহার হাসি হাসি মুখটা চুপসে যায়। হাতের খালি প্লেট রেখে চুপচাপ দাঁড়িয়ে রইল দ্বিতীয় প্লেট ফুচকা খাওয়ার আশায়। দ্বিতীয় প্লেট ফুচকা খেয়ে সোহার অবস্থা খারাপ। ঝালে কান আর মাথা দিয়ে ধোঁয়া বের হচ্ছে যেন। চোখে পানি টলমল করছে, জিহ্বায় যেন আগুন ধরে গেছে। শ্রাবণের কথা অনুযায়ী ওর এখন সত্যি সত্যি মাথায় আর কানে জলপট্টি লাগাতে ইচ্ছে করছে। শ্রাবণ একটা পানির বোতল কিনে সোহাকে পানি খাওয়ায়। চিবিয়ে চিবিয়ে বলে, আরও ঝাল খা। ঝাল! আ এই, উশ্বাস করছিস কেন? ঝাল খাওয়ার সময় মনে ছিল না? সোহা কথা বলতে পারছে না। শ্রাবণ আবার পানি খাওয়ায় ওকে। আশেপাশে নজর বুলিয়ে মিষ্টি জাতীয় কিছু খাবার নিয়ে খোঁজ করে। দূরে একটা হাওয়াই মিঠাইওয়ালাকে দেখতে পায়। পানির বোতলটা সোহার হাতে ধরিয়ে দিয়ে বলে, তুই পানি খেতে থাক, আমি আসছি। আমাকে একা রেখে কোথায় যাচ্ছ? হাওয়াই মিঠাই নিয়ে আসি। শ্রাবণ দ্রুত পায়ে বড় বড় কদম ফেলে হাওয়াই মিঠাইয়ের কাছে এসে দাঁড়ায়। 100 টাকার নোট এগিয়ে দিয়ে ব্যস্ত কণ্ঠে বলে, মামা হাওয়াই মিঠাই দিন দ্রুত। কয়টা দেবো মামা? যে কয়টা পাওয়া যাবে দিয়ে দিন। লোকটা 5টা হাওয়াই মিঠাই শ্রাবণীর দিকে এগিয়ে দেয়। শ্রাবণ হাওয়াই মিঠাই হাতে নিয়ে দ্রুত পায়ে শোয়ার কাছে ফিরে আসে। 4টে বেঞ্চের ওপর রেখে একটা খুলে অর্ধেকটুকু দলা বানিয়ে শোয়ার মুখে পুড়ে দেয়। মিষ্টি কিছু মুখে নিলেও শোয়ার ঝাল কমছে না। হাওয়াই মিঠাই গিলে হাঁ করে রইল। চোখ জোড়া হতে টুকটা পানি গড়িয়ে পড়তে শুরু করছে ঝালের চোটে। শ্রাবণ ঝুঁকে সোহার ভেতর ফু দেয়। এবার একটু আরাম পায় সোহা। ফু দেওয়ায় মুখের ভেতরটা ঠান্ডা হয়ে গিয়েছিল। আরও বেশ কয়েকবার ফু দিয়ে বলে, পানি নিয়ে বসে থাক, পানি গরম হয়ে যায়। আরেক প্লেট নিয়ে আসি বোম্বাই মরিচ দিয়ে।
সোয়া দুদিকে মাথা নেড়ে মুখে পানি নেয়। শ্রাবণ ওর পাশে বসতে বসতে বলে, পানি একটু গরম হলেই ফেলে দিয়ে আবার নে। সোয়া মুখের পানি ফেলে আবার পানি মুখে নেয়। টিস্যু পেপার দিয়ে নাক মুছে শ্রাবণের মুখের দিকে তাকায়। শ্রাবণ সোয়ার মাথায় উপর হাত রেখে বলে, কাঁদিস না, বোম্বাই মরিচ ব্লেন্ডার ব্লেড করে জুস বানিয়ে খাওয়াবো রোজ। সোয়া দুদিকে মাথা নেড়ে মুখের পানি ফেলে দেয় আবার। শ্রাবণ হাতে থাকা বাকি হাওয়াই মিঠাই সোয়ার মুখে পড়ে দেয়। সোয়া 3টে হাওয়াই মিঠাই খেয়ে ফেলেছে, এখন ঝাল কমে গেছে। 2 প্লেট ফুচকা আর পানি খেতে খেতেই প্লেট ভরিয়ে ফেলছে। রাতে আর কিছু খেতে হবে না। শ্রাবণের বাহুর সঙ্গে মাথা ঠেকে চুপচাপ বসে আছে। এখন ঝাল কমে গেলেও মাথা ঝিমঝিম করছে এখনও। ঝাল খাওয়ার ইচ্ছে জন্মের মতো মিটে গেছে। জীবনে আর কোনোদিন এমন ঝাল খাবে না। শ্রাবণ। শ্রাবণ আর সোহা দুজনে ঘাড় ঘুরিয়ে পাশে তাকায়। শ্রাবণের বন্ধুরা আর রীতা দাঁড়িয়ে আছে। শ্রাবণ মুখ খোলার আগেই শিপাত আফসোসের সুরে হ্যাঁ হুতাশ করে বলে, বিয়ে করে দেখছি আমাদের পর করে দিয়েছিস বন্ধু। আগে যেখানে আমাদের সঙ্গে ঘুরতি এখন সেখানে বউ নিয়ে এসে এখানে বসে জ্যোৎস্না বিলাস করছিস। এই দুঃখ কই রাখি, আল্লাহ উঠাই নাও। শ্রাবণ গম্ভীর গলায় বলে, হয়েছে, পুরুষ মানুষ কিন্তু নাটক করিস মহিলা মানুষের মতো। এত নাটক কোথা থেকে আসে? ওর কাছে নাটক মনে হচ্ছে? বহুত কষ্ট পেলাম বন্ধু, বোতলের পানিটুকু দে, ডুবে মরে যায়। হাসান বলে, নাটকবাজ মহিলা, নাটক বন্ধ কর। শিপাত বিস্ফোরিত চোখে হাসানের দিয়ে মুখের দিকে তাকায়। সঙ্গে বাকিরা ওর দিকে তাকিয়ে আছে বড় বড় চোখে। শিপাত আঙুল তুলে বলে, এই কি বললি তুই, আমি মহিলা? আমাকে কোন অ্যাঙ্গেল থেকে মহিলা মনে হচ্ছে তোর? আমি 100% একজন সুস্থ সবল পুরুষ মানুষ। আমার টুনটুনি আছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মরতে পারি। তাতেও যদি তোর সন্দেহ থাকে তাহলে দেখাতেও পারি, দেখবি? শিবাদের কথা শুনে সব বিষম খেলো। শ্রাবণ তাড়াহুড়া করে পানি বোতলের ছিপি খুলছে। রিতা দম ফাটা হাসিতে ফেটে পড়ছে। বেচারি হাসতে হাসতে দূরে সরে গিয়ে বসে পড়েছে ঘাসের উপর। বাকি 5জন শিপাতের মুখের দিকে তাকিয়ে আছে। শিপাত জোরপূর্বক হেসে বলে, সব হাসানের দোষ। ও আমাকে মহিলা বলেছে আর আমি উত্তেজিতই ভুলে গেছি এখানে 2জন বউ আছে। এই তুই আমাকে মহিলা বললি কেন? হাসান গম্ভীর হয়ে বলে, মুখ ফসকে বেরিয়ে গেছে। মাঝে মাঝে তো ভুলে মামাকেও বলে ফেলি। সব দোষ এই নাটকবাজ মহিলার, মাথা খারাপ করে ফেলেছে আমার। সবাই তখন নিজের হাসি আটকে রাখলো, এবার ফিক করে হেসে ওঠে। শ্রাবণের ভয়ে কোনো রকম হাসি দমানোর চেষ্টা করলেও সফল হয় না। রাফি অবাক হয়ে বলে, ভাই তুই তো শ্বশুরকেও মহিলা বলিস? দোষ তো আমার না, দোষ শ্বশুরের মেয়ের। রিতা নিজের হাসি থামিয়ে বলে, এই ব্রিটিশ পুরুষ একদম মিথ্যের দোষারোপ করবে না। আমি বলেছি তোমার শ্বশুর আর বন্ধু মহিলাকে বলতে। তোর জন্যই তো হচ্ছে সব। তুই আমার মাথা খারাপ করে ফেলেছিস, তাই উল্টাপাল্টা ভুলভাব কথা বেরিয়ে যায় মুখ ফসকে। রিতা কিছু বলতে চাইছিল কিন্তু তার আগে সাকিব বলে, তোদের ঝগড়া তোরা বাড়ি ফিরে সারা রাত করিস, এখন এসব থামা। সবাই চল ঝালমুড়ি খাই। শ্রাবণ বসে থেকে বলে, তোরা খা, আমি খাবো না। কেন, তোর আবার কি হলো? তুই তো ঝালমুড়ি পছন্দ করিস। খেতে ইচ্ছে করছে না, তুই না খেলে ভাবিকে নিয়ে আয়, ভাবি খাবে। সোয়া দ্রুত দুদিকে মাথা নেড়ে বলে, না না আমি কিছু খাবো না, আপনারা সবাই খান। রিতা উঠে এসে শোয়ার পাশে দাঁড়িয়ে বলে, খাবে না কেন, ফুচকা তো তোমার অনেক পছন্দ। আমি অলরেডি 2 প্লেট ফুচকা খেয়ে নিয়েছি, এখন পানি খেতে খেতে পেট ফেটে যাওয়ার দশা। আমরা আসার আগে একা একা খেয়ে নিলে? আমি তো জানতাম না তোমরা আসবে, তোমাদের জন্য অপেক্ষা করতাম। হাসান শ্রাবণের দিকে তাকিয়ে বলে, তুই না খেলে আমি খাবো না। রিতা বলে, না খেলে আমিও খাবো না। শিপাত বলে, কি প্রেম এক একজনের, ও না খেলে ও খাবে না, ও না খেলে সে খাবে না। আমাদের শুধু পেট দেখানোর মানুষ নেই। শ্রাবণের হাত ধরে টেনে তোলার চেষ্টা করে বলে, আয় ভাই, বেশি না খেয়ে অল্প খাস, বাকিটুকু আমাদের দিয়ে দিস। শ্রাবণ বসা থেকে উঠে দাঁড়ায়। রাপের হাত থেকে হাত ছাড়িয়ে নিয়ে শোয়ার হাত ধরে বলে, আয়। শোয়া হাওয়াই মিঠাই দুটো হাতে নিয়ে বসা থেকে উঠে দাঁড়ায়। রিতা শোয়ার দিকে তাকিয়ে খুশি হয় বলে, শোয়া তুমি আজকে মেক্সি পরেছো? আমি তো এতক্ষণ খেয়ালই করিনি। সুন্দর লাগছে তোমাকে। রিতার কথায় মৃদু হাসে সোহা। বাকিরা শোয়ার দিকে তাকায়। শ্রাবণ সরু চোখে তাকিয়ে আছে সকলের দিকে। ওর ইচ্ছে করছে সকলের চোখে পট্টি পরিয়ে দিতে, নয়তো সোহাকে সকলের চোখে আড়ালে সরিয়ে নিতে। হাসান শ্রাবণের মুখের দিকে তাকিয়ে বলে, এই ঝালমুড়ি খেতে চল এখন। সবাই ঘুরে হাঁটা ধরে ঝালমুড়ির দোকানের দিকে। রিতা হাসানের মুখের দিকে তাকিয়ে বলে, ঝালমুড়ি খাবো না, ফুচকা খাবো।
আচ্ছা। সবাই একটু দূরে দাঁড়ায়। হাসান কাছে এগিয়ে এসে বলে, মা 6 প্লেট ঝালমুড়ি আর 1 প্লেট ফুচকা দিয়েন। চার 4 প্লেট ঝালমুড়িতে ঝাল কম, বাকি 2 প্লেটে বেশি। ফুচকায়ও ঝাল দিয়েন। আচ্ছা মামা। সোয়ার এক হাত এখনো শ্রাবণের হাতের মুঠোয়। সোয়া পাশে দাঁড়িয়ে থাকা রীতার সঙ্গে কথা বলছে। 7-8 মিনিট পর ঝালমুড়ি আর ফুচকার প্লেট হাতে পায় সবাই। রীতা সোয়াকে ফুচকা খেতে বললে সোয়া নিষেধ করে দেয়, আর খাবে না। আমরা সবাই খাচ্ছি আর তুমি না খেয়ে বসে থাকবে? সমস্যা নেই, আমি তো খেয়েছি, তোমরা খাও। সোয়া এক হাতে হাওয়াই মিঠাই, অন্য হাতে পানির বোতল। শ্রাবণের পাশে ঘেঁষে দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে আছে। শ্রাবণ ঝালমুড়ি মুখে তুলে নেয়। সবাই খাচ্ছে আর গল্প করছে একে অপরের সঙ্গে। শ্রাবণ সোয়ার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, হাঁ কর। সোয়া মুখ তুলে তাকাতে কার্ডে ঝালমুড়ি তুলে মুখের সামনে ধরে বলে, হাঁ কর। সোয়া দুদিকে মাথা নেড়ে বলে, খাবো না, তুমি খাও। ঝাল বেশি না, খা। আর কিছু খেতে ইচ্ছে করছে না, অল্প খা। সোয়া হাঁ করে। শ্রাবণ ঝালমুড়ি খাইয়ে দেয় ওকে, তারপর আবার নিজে খায়। এভাবে শ্রাবণ নিজেও খায়, সোয়াকেও খাওয়ায়। খাওয়ার মাঝে পুরোটা সময় সোয়া শ্রাবণের মুখের দিকে তাকিয়েছিল। শ্রাবণও তাকিয়েছিল, তবে ওকে বারবার চোখে সরাতে হয়েছে। সোয়া মৃদু স্বরে শ্রাবণকে বলে, হাওয়াই মিঠাই একটা রীতাকে দেই, দে। পানি পান করা হতেই সোয়া একটা হাওয়াই মিঠাই ওর দিকে এগিয়ে দিয়ে বলে, এটা তোমার। রীতা তাহলে হু হু করতে করতে বলে, ধন্যবাদ সোয়া, এখন আমার মিষ্টির কিছু প্রয়োজন ছিল। আহ কি ঝাল। মৃদু হাসে সোহা। রীতা চালে হু হা করতে করতে বলে, ধন্যবাদ সোয়া, এখন আমার মিষ্টির কিছু প্রয়োজন ছিল। আহ কি ঝাল। মৃদু হাসে সোহা। রাত প্রায় 10টা বাজতে চললো। বাড়ি ফেরার উদ্দেশ্যে সোহাকে নিয়ে গাড়ির দিকে আগায় শ্রাবণ। বাকিরা যার যার বাইরে বাইকের চড়ে বসেছে। শ্রাবণ সোহাকে ফ্রন্ট সিটে বসেই নিজের ড্রাইভিং সিটে উঠে বসে। বাকিরা বাইক নিয়ে ছুটে চলতেই শ্রাবণ নিজের গাড়ি নিয়ে ছুটে চলে ওদের পেছন পেছন। কিছুটা রাস্তা আসতেই সোহা শ্রাবণকে গাড়ি থামাতে বলে। শ্রাবণ রাস্তার একপাশে দাঁড় করায় গাড়ি। কি হয়েছে? সিমের ভাজা বিছে খাবো। কার বিচি? সোহা কিছুক্ষণ চুপ থেকে হাসতে হাসতে বলে, সিমদের বিচি। এইসব কি কথা? অন্যদের বিচি কেন খাবি? খেতে ভালো লাগে। গরিবুল্লা, এমন করছো কেন? এনে দাও না, ওই যে সামনে বিক্রি করছে গরম গরম বিচি। এইসব পানের বালছাল বিচি টিচি কিনতে যেতে পারবো না আমি। দুনিয়ায় তো খাবার থাকতে তোর কেন বিচি খেতে ইচ্ছে করলো? সিমের বিচি ভাজা ভালো লাগে খেতে, আমি আগে খেয়েছি অনেকবার। কিপটেমি না করে এনে দাও না। শ্রীমান বিস্মিত হয়ে বলে, কিপটে না হলে 10-20 টাকার বিচি এনে দিচ্ছ না কেন? শ্রাবণ কটমট করে তাকিয়ে রইল শোয়ার মুখের দিকে। ওকে বলছে কিপটা? ও কিপটা? ওকে কিপটা মনে হয়? ফোঁস করতে করতে বলে, ডাইনির বাচ্চা, তুই আমাকে কিপটা বললি? গত 1 মাসে তোর পেছনে কোটি টাকা বেশি খরচ করেছি, আর তুই আমাকে কিপটা বলছিস? ডাইনির বাচ্চা, তুই আমাকে কিপটা বললি? গত 1 মাসে তোর পেছনে কোটি টাকার বেশি খরচ করেছি, আর তুই আমাকে কিপটা বলছিস? শ্রাবণের রাগ দেখে শোয়া চুপসে যায়। বুঝতেই পারে ঝোঁকের মাথায় উল্টাপাল্টা বলে ফেলেছে। এই মাথাটাও না আজকাল কী যেন হয়েছে। শ্রাবণ যেভাবে তাকিয়ে আছে তেরে এসে না ঠাস করে লাগিয়ে দেয় একটা। না মারবে না, না মোটেও না। শোয়া জানে, যাই হয়ে যাক, শ্রাবণ ওকে মারবে না এখন, একটু ধমকাধমকি করবে, ও কোনো ব্যাপার না। ভয়কে জয় করে মেয়েকে রাগ দেখিয়ে বলে, কোটি টাকা খরচ করে খোটা দিচ্ছ? আমি তোমার কাছে কোটি টাকা জিনিস চেয়েছি? তুমি কোটি টাকা খরচ করে প্ল্যাটিনাম, ডায়মন্ড, গোল্ড এনে দিতে পারো, আর 10-20 লাখ টাকা খরচ করে সিমে বিছি এনে দিতে পারছো না? কিপটে লোক কোথাকার। বাবু, তোমার আব্বু কিপটে, এত টাকা থাকতো আমাকে না খাইয়ে রাখছে। তার কথা শুনে হতভম্ব শ্রাবণ। নিজের কান আর চোখ কোনোটাতে বিশ্বাস করতে পারছে না। বিস্ময় নিয়ে অবিশ্বাস্য কণ্ঠে বলে, তোকে আমি না খাইয়ে রেখেছি? হ্যাঁ, এই ডাইনি বাচ্চা, আসার পরে যে 2 প্লেট ফুচকা আর হাফ প্লেট ঝালমুড়ি খেলি, সেগুলো তোর বাপ এসে কিনে দিয়ে গেছে? হাওয়াই মিঠাই, বাদাম, এগুলো কে কিনে দিয়েছে? তাহলে সিমের বিষে এনে দাও। শ্রাবণ আগে ফোঁস করতে করতে জেদ ধরে বলে, পারবো না আমি, যাও। ওই বালি বিচি কিনতে যেতে পারবো না আমি। কিসের বালি বিচি? ওগুলো সিমের বিচি, খেতে অনেক মজা, এনে দাও না গো চৌধুরী সাহেব। শ্রাবণ বড় বড় চোখ বানিয়ে শোয়ার মুখের দিকে তাকিয়ে রইল। শোয়া বাইরের দিকে তাকিয়ে দ্রুত শ্রাবণের দিকে এগিয়ে ওর হাত ধরে ঝাঁকিয়ে বলে, ও
বাবু যাও না, লোকটা চলে যাচ্ছে, যাও, যাও না প্লিজ। সিমের বিচি ভাজা খেতে না পারলে বাবু হওয়ার পর বাবুর লোল পড়বে। সেই লোল তোমার শার্টে, গালে আর নাকে লাগিয়ে দেবে। শ্রাবণ ঘৃণা নাক মুখ ছিটকে তাদের দাঁত পিষে বলে, তুই আমাকে পাগল বানিয়ে তবেই ক্ষান্ত হবি, সেটা কয়েকদিন ধরে খুব ভালোভাবে বুঝতে পারছি। না, লোকটা চলে যাচ্ছে তো। শ্রাবণ ওয়ালেট হাতে নিয়ে গাড়ি থেকে নেমে ডাকতে ডাকতে দৌড় দেয়, দৌড়ে শুরু করে ভ্যানের পেছনে। লোকটা ইতিমধ্যে অনেকটা দূরে চলে গেছে। শোয়া গাড়ির পেছনে একবার ওকে দেয়। শ্রাবণ এখনও দৌড়াচ্ছে। ছিটে শরীর এলিয়ে দিয়ে নিজের উঁচু পেটের উপর হাত রেখে মুচকে মুচকে হাসতে শুরু করে। তখন বিচিকে নিয়ে এনে শোয়ার হাতে ধরে দিয়ে গাড়িতে উঠে বসে। এতগুলো? শ্রাবণ শোয়ার মুখের দিকে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলে, জন্মের খাওয়া খা এখন। শোয়া আর কিছু বলে, একটা তুলে মুখে দেয়। আহ, কি শক্ত, চোয়াল নড়ে উঠেছে। একটা বিচি ছিলে শ্রাবণীর দিকে এগিয়ে ধরে বলে, খাও, দেখো কত মজা। খাবো না এই বালের বিচি, খেতে চেয়েছিস, এখন তুই খা। এগুলো বালের বিচি না, এগুলো সিমের বিচি, সিমের বিচি। বক বক না করে চুপ থাক। তাহলে খাও। বলছি তো খাবো না, এই একটাই খাও। শ্রাবণ আর কথা বলতে ইচ্ছে করছে না, তাই ঘাড় ঘুরিয়ে হা করে। শোয়া ওর মুখে বিচি পুড়ে দিয়ে নিজে খেতে শুরু করে। এরপর আরও কয়েকবার শ্রাবণের মুখে বিচি ছিলে দিয়ে পুরো দিয়েছে সোহা। শ্রাবণ খাচ্ছে চুপচাপ, বলছে না কিছু। সোহা আবার বিচি ছিলছে শ্রাবণকে খাওয়ানোর জন্য। শ্রাবণ ফট করে ঘাড় ঘুরিয়ে শোয়ার দিকে তাকায়, কপাল ভুরু কুঁচকে বলে, তুই দাঁত দিয়ে ছিলে ছিলে আমাকে বিচি খাওয়াচ্ছিস? শোয়া ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, বিষের খোসা অনেক শক্ত, হাত দিয়ে ছিলতে পারছে না, তাই বলে তুই দাঁত দিয়ে ছিলে নিজের লালাসহ আমাকে খাওয়াবি? তো কি হয়েছে? আচ্ছা যা, আর খাওয়াবো না। নাও তুমি খোসাসহ খাও। সবগুলো বিচি এখন দাঁত দিয়ে ছিলে ছিলে আমাকে খাওয়াবি? তাহলে আমি কি খাবো? না খেয়ে থাক। শুয়া মুখ গোমড়া করে দাঁতের নিচ থেকে ছিমের বিচি বের করে শ্রাবণীর মুখে পুরে দেয়। ওর কি দোষ? বিচির খোসা অনেক শক্ত, হাত দিয়ে ছাড়াতে পারছে না, তাই তো দাঁতের সাহায্য নিতে হচ্ছে। ফ্ল্যাটে ফিরে ফ্রেশ হওয়ার জন্য শোয়া ওয়াশরুমে ঢুকেছে। শ্রাবণ ড্রেস চেঞ্জ করে নিয়েছে। হঠাৎ ফোন বেজে ওঠার হাতে নিজে দেখো মাজেরা আন্টি। হ্যালো শ্রাবণ। হ্যাঁ আন্টি, বলুন। আমি দেশের বাইরে যাচ্ছি, ফিরবো কয়েকদিন পর, হুট করে যেতে হচ্ছে। মা ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন। ফ্রিজে মাছ মাংস সবজি কিছুই নেই, শুধু কিছু ডিম আছে। দুধওয়ালা সকালে দুধ দিয়ে যাবে। সকালের বাজার করতাম, কিন্তু তার আগেই তো আমাকে চলে আসতে হলো। কোনোভাবে ম্যানেজ করে চলতে পারবে না কয়েকদিন? সমস্যা নেই আন্টি। আচ্ছা, রাখছি তাহলে, ভালো থেকো। আপনিও ভালো থাকবেন আন্টি। ফোন রাখতে শোয়া ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। এসে শুয়ে পড়ে। ভীষণ ক্লান্ত লাগছে। শ্রাবণ হাতের ফোন রেখে ওর দিকে তাকিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। ফ্রেশ হয়ে এসে দেখে শোয়া চোখ বন্ধ করে শুয়ে আছে। হাত মুখ মুছতে মুছতে বিছানার কাছে এগিয়ে এসে দাঁড়ায়। শোভা, জেগে আছিস? শোয়া ঘুম ঘুম চোখের বাঁধা টেনে তুলে তাকায়। ঘুম জড়ানো ভারী গলায় বলে, বলো, ওষুধ খেয়েছিস? শোয়া মুখ শুকনো করে মৃদু স্বরে বলে, ভুলে গেছি। শ্রাবণ কিছু না বলে শোয়ার ওষুধ আর এক গ্লাস পানি ওর হাতে দেয়। শোয়া ওষুধ খেয়ে শ্রাবণের হাতে গ্লাসটা দিয়ে আবার শুয়ে পড়ে। চোখ বন্ধ করতেই আবার তাকায়। শোয়া থেকে উঠে বসতে দেখে শ্রাবণের কপালে কয়েক ভাঁজ ফেলে ড্রেসিং টেবিলের দিকে এগিয়ে যেতে যেতে বলে, কি হয়েছে, আবার উঠছিস কেন? তুমি তো রাতে খাওনি, খাবে না? আমি বেড়ে খেয়ে নেব, তুই ঘুমিয়ে পড়। সোহাগ বিছানা ছেড়ে নামতে নামতে বলে, ভাত নেই, ভাত রান্না করতে হবে। শ্রাবণ হাতে মুখে আর গলায় ময়শ্চারাইজার মাখতে মাখতে ড্রেসিং টেবিলের সামনে থেকে সরে এসে শোয়ার সামনে দাঁড়ায়। আদেশি সুরে বলে, ঘুমাতে বলছি, তুই ঘুমা। তুমি কি খাবে? খাবো না। ঠিক হয়ে শো। সোহাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে রুমের মেন লাইট অফ করে দেয়। এক গ্লাস পানি পান করে বিছানায় উঠে শুয়ে পড়ে সোহাকে নিয়ে। নিজে দেখি ফিরে ওর বুকে মুখ গুজে। সোয়া মিনমিন করে বলে, পুরো রাত পড়ে আছে, তোমার খিদে পাবে। পাবে পাবে, আমার চিন্তা বাদ দিয়ে ঘুমা। শুকনো খাবার আছে সেগুলো। ঘুমাতে বলছি। সোয়া আর কোনো কথা বলে না। শ্রাবণের চুলে হাত বুলাতে বুলাতে নিশ্চুপ হয়ে রইল। ওর মনের ভিতর খসখস করছে। শ্রাবণ না খেয়ে ঘুমাবে, ওর মোটেও শান্তি লাগছে না। সোয়া ছটপটানি টের পেয়ে শ্রাবণ বলে, আমার তেমন খিদে পায়নি, যদি পাই ঘুম থেকে উঠে খেয়ে নেব। শোয়া কিছু না বলে চুপ করে রইল। শ্রাবণের বুক থেকে মুখ তুলে বলে,
আগামী কয়েকদিন মাছেদা আন্টি আসবেন না, সকালে নাস্তা তৈরি করিস। আচ্ছা। শ্রাবণ আবার বুকে মুখ গুজে নীরব হয়ে শুয়ে আছে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা তৈরি করছে দুজনের জন্য। ডিম সিদ্ধ করছে, ডিম ভাজি করছে, আটা রুটি আর ফ্রুট জুস। শ্রাবণ নাস্তা করার জন্য ডাইনিং টেবিলের কাছে এগিয়ে আসে। সোয়া শ্রাবণের প্লেটে রুটি আর ডিম ভাজি তুলে দিয়ে নিজের প্লেটে নেয়। চেয়ারে বসতে বসতে বলে, মাছ মাংস সবজি কিছুই তো নেই ফ্রিজে, দুপুরে কী রান্না করব? মুখে থাকা সিদ্ধ ডিম গিলে শ্রাবণ বলে, আন্টি বলেছিলেন কিছু নেই ফ্রিজে, বাজার করতে হবে। আন্টি যাওয়ার আগে বাজারটা করে দিয়ে গেলে পারতেন। হুট করে না গেলে করে দিয়েই যেতেন। কয়েকদিন আমরা কী খাবো? বাজার করতে হবে। তোকে আমি বাইরে খাবার খাওয়াবো না। বাজার কে করবে? শ্রাবণের মুখে লেগে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, তুমি? হ্যাঁ, তাহলে কে করবে? আমি জানি না। খাওয়া শুরু করে আবার। মাছ মাংস সবজি কিনতে নাকি যাবে শ্রাবণ চৌধুরী। হায়, আর মানুষ পেল না। সোয়া কিছু না বলে নিজেও খাওয়া শুরু করে। খেতে খেতে শ্রাবণী চিন্তায় বিভোর হয়ে আছে। বাজার কে করে দেবে? রেস্টুরেন্ট থেকে কিছু কিনে এনে সোয়াকে খাওয়াবে না। রেস্টুরেন্টের খাবার অনেক ভেজাল থাকে। ওরা খাবারের স্বাদ আর কাটার আনার জন্য অস্বাস্থ্যকর উপাদান ব্যবহার করে। ও নিজে খায়, সেটা বড় কোনো বিষয় না, কিন্তু সোয়াকে এখন কিছুতেই খাওয়াবে না। সোয়া অসুস্থ হলে বাবু অসুস্থ হওয়ার চান্স আছে, আর ওরা দুজন অসুস্থ হলে শ্রাবণ পাগল হয়ে যাবে। তাই এমন কিছু কখনোই হতে দেওয়া যাবে না। কিন্তু বাজার কে করবে? চৌধুরী বাড়িতে কল করে বলল 1 ঘন্টার মধ্যে বাজার এসে হাজির হবে, কিন্তু শ্রাবণ ওই বাড়ির কাউকে বলবে না। খাওয়া শেষ করে উঠে দাঁড়িয়ে বলে, কি কি লাগবে লিস্ট করে দিস খাওয়া শেষ করে। আচ্ছা। শ্রাবণ বেডরুমের দিকে এগিয়ে যায়। সোয়া খাওয়া শেষ করে স্টাডি রুমে গিয়ে বাজারের লিস্ট তৈরি করে। লিস্ট নিয়ে রুম থেকে বের হতেই দেখে শ্রাবণ রেডি হয়ে দাঁড়িয়ে আছে ড্রয়িং রুমে। হয়ে গেছে? সোয়া লিস্ট এগিয়ে দিয়ে বলে, হয়ে গেছে। শ্রাবণ লিস্ট হাতে নিয়ে চেক না করে পকেটে ভরে ফ্ল্যাট থেকে বেরিয়ে যায়। সোয়া ওর যাওয়ার পথে চাকিয়ে রইল। শ্রাবণ নিজে বাজার করতে যাচ্ছে নাকি অন্য কাউকে দিয়ে করাবে? দুই হাতে দুটো বাজারে ব্যাগ নিয়ে লিফট থেকে বের হয় শ্রাবণ। ফ্ল্যাটের সামনে সে ডান হাতের ব্যাগ নিয়ে নামিয়ে রেখে দরজা খুলে ভেতরে প্রবেশ করে। সোয়া ড্রয়িং রুমে বসে শ্রাবণের অপেক্ষায় ছিল এতক্ষণ। শ্রাবণকে ফিরে আসতে দেখে বসা থেকে উঠে এগিয়ে আসে ওর কাছে। শ্রাবণ সোয়ার মুখের দিকে তাকিয়ে ব্যাগ দুটো দুই হাতে নিয়ে রান্নাঘরের দিকে আগায়। সোয়ার পেছন পেছন রান্নাঘরে এসে দাঁড়ায়, চেক করে দেখে কোনো কিছু লাগবে কি না। সোয়া একটু নীল তুলি টেনে বসে ব্যাগ দুটোর কাছে। ব্যাগের ভেতর থেকে সব কিছু বের করে শ্রাবণীর মুখের দিকে তাকায়। আমি এসব আনতে বলেছিলাম? তাহলে তুমি লিস্ট দেখে আনোনি? লিস্ট পকেট থেকে কখন পড়ে গিয়েছিল বুঝতেই পারিনি। যা যা পেয়েছি সেসবই নিয়ে এসেছি। বাজার তুমি করেছো? হ্যাঁ। সত্যি? মিথ্যে কেন বলবো? তুমি না বললে তুমি বাজার করতে পারবে না? তোকে বিয়ে করে তো কত কিছুই করলাম, যা কোনোদিন করতে হবে দুঃস্বপ্ন ভাবিনি। আরও কী কী করতে হবে আল্লাহ ভালো জানেন। বিয়ে করতে বলেছিল কে? কি বলিস? কথা ঘুরিয়ে বলে, কাঁচামরিচ আর ধনেপাতা কই? এসবও লাগবে? হ্যাঁ, একেবারে শেষ হয়ে গেছে। অল্প আছে, আজকে দিন চলবে। দিন চালা, আগামীকাল এনে দেব। এখন আর বাজার যেতে পারবো না। বাজারে গিয়ে চরকির মতো ঘুরতে ঘুরতে মাথা ঘুরে গেছে, পা ব্যথা করছে। জীবনে যা সব করার কথা দুঃস্বপ্নে ভাবিনি, তোকে বিয়ে করে সেসবও করতে হচ্ছে। মাছ কেটে আনুনি কেন? মাছ কেটে বিক্রি করে? জানি না তো। আন্টি তো সবসময় কাটা মাছ নিয়ে আসেন। মাছ কাটতে পারবি না? পারবো, আমি চেঞ্জ করে আসছি। বেরিয়ে যায় রান্নাঘর থেকে। সোয়া মাছ মাংস আর সবজি দিকে তাকিয়ে রইল। লিস্টে শ্রাবণের পছন্দ সব কিছুর নাম লিখে দিয়েছিল, আর শ্রাবণ ওর পছন্দের সব কিছু নিয়ে এসেছে। মাত্রই প্যান্ট চেঞ্জ করেছে, টি শার্ট পরবে, তাই আগেই কানে ভেসে আসে শোয়ার চিৎকার আর ঝনঝন শব্দ তুলে কিছু পড়ে যাওয়ার আওয়াজ। আতঙ্কিত হয়ে হাতের টি শার্ট ফেলে দৌড়ে শুরু করে রান্নাঘরের দিকে। কলিজার পানি শুকিয়ে গেছে।